জমের অপেক্ষায় শত শত পরিবার ১৬ বছরে তুলে নেওয়া বেশিরভাগই আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিপক্ষ। নিখোঁজদের সন্ধানে দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন। প্রশাসনের লোক সিভিল বেশে এসে তাকে ওখান থেকে উঠায় নিয়ে যায়। একটা ছেলে গেছে, আরো ছেলে কিন্তু আপনার যে আপনি থামেন। যারা গুম হয়েছে সবাইকে যেন ফেরত দেয়। জাতিসংঘ কমিটি দিয়েই গুম খুনের তদন্ত করে বিচার দাবি বিএনপির। জাতিসংঘের এই আন্তর্জাতিক কমিটি আছে, তাদের সঙ্গে কথা বলে গত ১৫ বছর থেকে আজ পর্যন্ত হত্যা হয়েছে, গুম হয়েছে, প্রত্যেকটি তদন্তের ব্যবস্থা করুন। গুম হওয়া পরিবারকে ভাতা দেওয়ার ব্যবস্থা করেন। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বন্যার পানি কমায় বেরিয়ে আসছে ক্ষতচিহ্ন। প্রত্যন্ত এলাকায় ত্রাণ সংকট, লক্ষ্মীপুরে নামতে পারছে না পানি। দ্রুত বাঁধ কেটে দেওয়ার দাবি স্থানীয়দের। জুলাইয়ে পরিস্থিতি বুঝে শুল্কমুক্ত সুবিধার গাড়ি কাস্টমস থেকে নেন সাকিব সহ তৎকালীন ৭ এমপি। চট্টগ্রাম বন্দরের শেডে ৫২ গাড়ির ভবিষ্যৎ নিয়ে জটিলতা। ঋণ পরিশোধে শুধু এস আলমের সম্পদ বিক্রি নয়, পাচার হওয়া অর্থ ফেরাতে হবে মত অর্থনীতিবিদদের। মূল্য বেশি দেখানোয় পাওনা শোধ নিয়ে শঙ্কা। এবং মালয়েশিয়ায় অভিযানে বিভিন্ন দেশের ২৯,০০০-এর বেশি অবৈধ অভিবাসী আটক। আশ্রয় দেয় ৯০০-র বেশি নিয়োগকর্তা ও পুলিশের জালে। আতঙ্কে প্রবাসীরা। শেখ হাসিনার ১৬ বছরের শাসনামলে ৭০০-র বেশি মানুষ গুম হওয়ার তালিকা রয়েছে মায়ের ডাক নামে সংগঠনের কাছে। রাষ্ট্রীয় বাহিনী ও সংস্থা ব্যবহার করে গুম করা হয় ব্যক্তিদের বেশিরভাগই আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিপক্ষ, এমনটাই জানিয়েছেন সংগঠনটির সমন্বয়ক। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে স্বজনদের দাবি, শেখ হাসিনা থেকে শুরু করে গুমের সঙ্গে জড়িত আইন প্রয়োগকারী সংস্থার প্রত্যেক কর্মকর্তার কঠোর শাস্তি হোক। এদিকে গুম প্রতিরোধে আইন ও আইনশৃঙ্খলার বাহিনীর মধ্যেও সংস্কারের দাবি তুলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাজওয়ার মাহমিদের আরও একটি রিপোর্ট। 700-এর মধ্যে কিছু মানুষ ফেরত এসছে, কিছু মানুষকে হয়তো জেলখানায় দিয়েছিল কোর্টের থ্রুতে, আর অনেক বেশি নাম্বার অফ মানুষ যারা হচ্ছে এখনো পর্যন্ত ফেরত আসেনি। তো সেই ফেরত আসেনি তালিকাটা যে লিস্টেড আমরা বলছি না, তার বাইরে কিন্তু অনেক মানুষ আছে যেই কেসগুলো এখনো সামনেই আনেনি। শেখ হাসিনা থেকে শুরু করে গুমের জন্য দায়ী আইন প্রয়োগকারী সংস্থার জড়িত প্রত্যেক কর্মকর্তার কঠোর শাস্তি চান স্বজনরা। ওয়ার্কার, কেয়ারটেকার ওনারা ছিলেন, তো তাদের সামনে থেকেই র্যাব মেটাল রড দিয়ে মারে, কালো মুখোশ দিয়ে বাঁধে, তারপর হাত বেঁধে ভ্যানে তুলে নিয়ে যায়। এটা যে হাসিনা থেকে শুরু করে যেই হয় তাদের সবাইকে বিচারের আওতায় আনতে হবে। এমনকি আওয়ামী আমলের শেষ কোটা সংস্কার আন্দোলনেও সমন্বয়ক আরিফ সোহেল সহ কয়েকজনকে গুম করা হয় রাষ্ট্রীয় বাহিনী দ্বারা। বৃহস্পতিবার আন্তর্জাতিক গুম বিরোধী সনদে বাংলাদেশের যুক্ত হওয়ার বিষয়টি স্বাগত জানায় নতুন দিনের সূচনা করা ছাত্র নেতৃত্ব। তবে এর পাশাপাশি গুম প্রতিরোধে আইন ও আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যেও সংস্কারের দাবি তাদের। 15 জুলাই পরবর্তীতে 11,000 মানুষকে গ্রেফতার করা হয়। সবাইকে গুম করার পরবর্তীতে হচ্ছে কোনো না কোনো থানায় তাদেরকে গ্রেফতার দেখানো হচ্ছে। ইন্টারিম গভর্নমেন্টকে যেখানে যেখানে আসলে লগুলোর মধ্যে রিফর্মেশন আনতে হবে, আমাদের সংবিধানের মধ্যে রিফর্মেশন আনতে হবে, এবং আমাদের যে ল এনফোর্সমেন্ট এজেন্সিসগুলো আছে সেগুলোর মধ্যে একটা সিরিয়াস রিফর্মেশন আনতে হবে। একই সঙ্গে গুম হওয়া মানুষদের খোঁজ বের করতে অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। গুমের শিকার ভুক্তভোগীর পরিবারকে রাষ্ট্রীয় স্বীকৃতি ও ভাতা চালু করতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে জাতিসংঘের কমিটি দিয়ে গত 15 বছরে গুমের প্রতিটি ঘটনা তদন্তের আহ্বান জানান তিনি। নয়াপল্টনে আন্তর্জাতিক গুম দিবসে সংহতি সমাবেশে অংশ নিয়ে নেতারা গুমের মাস্টার মাইন্ডদের আইনের আওতায় আনার দাবি জানান। বিচারের আওতায় আনার দাবি জানান। শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফেরত দেন। আমরা বাংলাদেশে যত গুম খুন হয়েছে, মানবাধিকার হরণ হয়েছে, যত অপহরণ হয়েছে, যত বেআইনি আটক হয়েছে, যত শত সহস্র শহীদ মৃত্যুবরণ করেছে, আত্মদান করেছে, সবকিছুর জন্য তাকে দায়ী করে তার বিচার এই দেশে করা হবে। সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুমের শিকার পরিবারগুলোকে রাষ্ট্রীয় স্বীকৃতি ও ভাতা চালু করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান। প্রত্যেকটি গুম হওয়া পরিবারকে
তাদেরকে ভাতা দেওয়ার ব্যবস্থা করেন, কারণ আমি জানি এখানে অনেক পরিবার আছে যারা অনেক কষ্ট করে তাদের পরিবার চালাচ্ছে। গত 15 বছরে গুমের ঘটনায় মাস্টার মাইন্ড ও কুশীলব হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইজিপি ও সাবেক ডিজিএফআই প্রধান সহ জড়িত সবার সাজা নিশ্চিতের তাগিদ দেন বিএনপি মহাসচিব। গত 15 বছর থেকে আজ পর্যন্ত যতগুলো মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, হত্যা হয়েছে, গুম হয়েছে, প্রত্যেকটি তদন্তের ব্যবস্থা করুন। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠায় অন্তর্বর্তীকালীন সরকারকে বিএনপি সহযোগিতা করবে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। এবার বন্যা পরিস্থিতির খবর। বন্যার পানি কমায় ফুটে উঠছে ক্ষতচিহ্ন। প্রত্যন্ত এলাকায় দেখা দিয়েছে ত্রাণ ও সুপেয় পানির তীব্র সংকট। ভবিষ্যৎ নিয়ে চিন্তিত লাখ লাখ মানুষ। লক্ষ্মীপুরে প্রভাবশালীরা খাল ভরাট করে বাঁধ দেয়ায় কিছু জায়গায় কাটছে না জলাবদ্ধতা। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ চান স্থানীয়রা। লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকা ঘুরে বিস্তারিত জানিয়েছেন আতাউর কাউসার, ছবি তুলেছেন নিজামুদ্দিন ও শেখ নাহিদ। লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চর সীতা নামক একটি জায়গায় একটি বেড়িবাঁধের উপরে, এই বেড়িবাঁধের উপর থেকে যখন ছবি নেওয়া হয় তখন খুব অবাক হয়ে আমরা লক্ষ্য করলাম এই বেড়িবাঁধের উত্তর পাশটা পুরোপুরিভাবে পানিতে নিমজ্জিত, কিন্তু দক্ষিণ পাশে এখনো চলছে ফসল ফলাদির কাজ। কেন, এ বিষয়টি জানতে চাইলে এখানকার মানুষ জানান উত্তর পাশের যে পানি রয়েছে তা মেঘনা নদীর দিকে যেতে পারছে না। পানিতে মাছ, ফসল আদির সকল কিছু নষ্ট হয়ে যাচ্ছে। 30 বছরের ভিতরে এই পানি কোনো বছর কোনোদিন দেখিনি। আমাদের এলাকার যে চাষাবাদ আছে সবগুলো নষ্ট হয়ে গেছে। তাদের কথা অনুযায়ী বেড়িবাঁধ ধরে সামনে এগোতে দেখা যায় আজাদনগর নামক জায়গায় খালের উপরে নির্মিত হয়েছে 30টিরও বেশি দোকানপাট। এখন খনন করতে পারতেছে না, আমাদের মানুষ খুব কষ্ট পাচ্ছে এখানে। আমরা ইন্ধন গেছি আর প্রভাবশালী লোকে অথচ আঙ্গুরের দরটাই মানে অথচ দুর্নীতি দেওয়ার হরো আমরা ইন্ধন প্রভাবশালী খাটাই, আমরা সামান্য জায়গা আমরা সরাইছি আর আমরা সরাইতে পারি না। স্থানীয় মানুষের অভিযোগ দোকানগুলো এবং পানি প্রবাহের পথ আটকে দেয়া প্রভাবশালীদের তৈরি বাঁধ একাধিকবার ভাঙার উদ্যোগ নিলেও তা ভাঙতে পারেনি প্রশাসন। কেন আমরা তো দুর্গতিতে আমরা আসি, আপনারা আসি দেখেন আমাদের বুলুয়া নদীটা বানটা ছিঁড়ে দেন তাড়াতাড়ি। যেভাবে হোক যদি বানগুলা কেটে দেয় এবং আশপাশের বনগুলো ভেঙে যদি নদী পরিষ্কার করে তাহলে ইনশাল্লাহ তাড়াতাড়ি পানি নেমে যাবে এবং এই এলাকার মানুষ পানিতে মুক্তি পাবে। ভবিষ্যতে এ ধরনের বন্যায় ক্ষয়ক্ষতি এড়াতে এই বিষয়গুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। যত দ্রুত কুমিল্লা বা ফেনী থেকে পানি লক্ষ্মীপুরের দিকে আসার পরে তা মেঘনা নদীতে চলে যেতে পারবে, তত দ্রুত পানি মুক্ত হবে লক্ষ্মীপুরবাসী। এমনকি নোয়াখালী বা লক্ষ্মীপুরের যত জেলা ইতিমধ্যে বন্যা দুর্গত হয়েছে সে সকল পানিও নেমে যাবে খুবই দ্রুত। লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা থেকে আতাউর কাউসার, সময় সংবাদ। এদিকে নোয়াখালী ও কুমিল্লার বিভিন্ন এলাকায় এখনও পানিবন্দী কয়েক লাখ মানুষ। ঘর থেকে পানি না নামায় বাড়িতে ফিরতে পারছেন না আশ্রয় কেন্দ্রে আসা মানুষ। কেউ কেউ জানাচ্ছেন খাদ্য সহায়তা না পাওয়ার অভিযোগ। এদিকে হাসপাতালগুলোতে বাড়ছে পানিবাহিত রোগ ও সাপে কাটা রোগীর সংখ্যা। চারদিকে থই থই পানি, ঘর আর বাহির একাকার হয়ে জলমগ্ন পরিবেশ। গত 2 দিন ধরে নোয়াখালীতে বৃষ্টি না হওয়ায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে বেগমগঞ্জ, সেনবাগ, সোনাইমুড়ি, কবিরহাট, কোম্পানিগঞ্জ ও চাটখিল উপজেলার 20 লাখের বেশি মানুষ পানিবন্দী। জেলার 1069টি আশ্রয় কেন্দ্রে প্রায় 2,20,000 মানুষ ঠাঁই নিয়েছে। সরকারি, বেসরকারি ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে ত্রাণ দিলেও তা প্রয়োজনের তুলনায় অনেক কম। চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রের বাসিন্দাদের অভিযোগ, গত 4 দিন ধরে তারা কোনো খাদ্য সহায়তা পাননি। প্রথম 2-1 দিন কিছু পেয়েছি, শুকনো খাবার টাবার, এখন আর 5-6 দিন আমরা কিছুই পাই না। আপনারা কেমন আছে, কিভাবে চলেন? এদিকে ময়লা আবর্জনায় চৌমুহনী খাল বন্ধ হয়ে যাওয়ায় নামতে পারছে না বানের পানি। যত দ্রুত সম্ভব খালটি পরিষ্কারের দাবি সাধারণ মানুষের। বন্যায় প্রতিদিনই হাসপাতালে বাড়ছে ডায়রিয়া ও সাপে কাটা রোগীর সংখ্যা। বর্তমানে ডায়রিয়া আক্রান্ত হয়ে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি আছেন 68 জন ও সাপে কাটা রোগীর সংখ্যা 25 জন। এছাড়া জেলার বন্যা কবলিত 8টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন 93 জন ডায়রিয়া রোগী।
কুমিল্লায় কিছুটা উন্নতির দিকে বন্যা পরিস্থিতি, তবে এখনো পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন 12 লাখের বেশি মানুষ। যেসব স্থানে পানি নেমেছে সেখানেও ফুটে উঠছে ক্ষতচিহ্ন। জেলা জুড়ে বন্যার পানিতে ডুবে 15 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নষ্ট হয়ে গেছে 65,000 হেক্টর ফসলি জমি, ডুবে মারা গেছে 4,000-এর বেশি গবাদি পশু। 100 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। কুমিল্লা ও নোয়াখালী থেকে আসা বানের পানিতে জলমগ্ন চাঁদপুরের কয়েকটি উপজেলা। তলিয়ে গেছে ফসলি জমি ও রাস্তাঘাট। অসহায়দের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবীরা। রাঙামাটিতে গত 2 দিনের বৃষ্টিতে হ্রদের পানি কিছুটা বেড়েছে। বেশ কয়েকটি উপজেলায় পানিবন্দী 10,000-এর বেশি মানুষ। কৃষি বিভাগের তথ্য বলছে জেলায় 100 হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে। ক্ষতির পরিমাণ প্রায় 40 কোটি টাকা। পানি নেমে যাওয়ায় খাগড়াছড়িতে বন্যার ক্ষয়ক্ষতির চিত্র ফুটে উঠেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামীণ সড়ক অবকাঠামো, কৃষিখাত ও কাঁচা ঘরবাড়ি। পাহাড় ধসে আটকে যাওয়া রাস্তা থেকে মাটি সরিয়ে যোগাযোগ সচল করার চেষ্টা চলছে। আশ্রয় কেন্দ্রগুলো থেকে মানুষ ফিরলেও কাটেনি দুর্ভোগ। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। টানা 9ম দিনের মতো চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহ কার্যক্রম। শিক্ষার্থীদের পাশাপাশি স্বেচ্ছাশ্রম দিচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কাপড়ের পরিবর্তে নগদ অর্থ ও চাল ডাল সহ রান্নার প্রয়োজনীয় সামগ্রী নিয়ে আসার আহ্বান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। টানা 9 দিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতে স্বেচ্ছাশ্রম দিচ্ছেন ওমর ফারুক। কখনো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নির্দেশনা জানিয়ে দিচ্ছেন অন্য সবাইকে, আবার কখনো নিজেই টানছেন ত্রাণ সামগ্রী। পুরো দেশটাকে আমি আমার ফ্যামিলি মনে করে ফেলেছি। এই জন্য এটা আমার জন্য, আমার ফ্যামিলির জন্য যা করা দরকার আমি তাই করতেছি। শুধু ওমর ফারুক নন, টিএসসিতে ত্রাণ কার্যক্রমে যারা স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দিয়েছেন তাদের সবারই গল্প প্রায় একই রকম। তরুণদের পাশাপাশি মানবিক এই বিপর্যয়ে স্বেচ্ছাশ্রম দিচ্ছেন অনেক জ্যেষ্ঠ নাগরিকও। আমি এই বিশাল মহৎ কাজে আমি যে অংশগ্রহণ করতে পারছি সেজন্য আমি গর্বিত আর কি। ছেলেদের কাজকর্ম দেখে আমাদের মনে আশা জাগছে যারা একটা নতুন পৃথিবী, নতুন বাংলাদেশ তারা করতে পারবে। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত মানুষের সহায়তায় টিএসসি যেন হয়েছে ত্রাণের বন্দর, যেখানে ত্রাণ দিতে আসা নানা বয়সী মানুষের প্রচেষ্টাও হৃদয়ে ছুঁয়ে যায় বাকিদের। স্কুলের টিফিনের টাকা বাঁচিয়ে সহায়তা দিতে আসা এই শিশু কিশোরদের গল্পটাও তেমনি। পরিশ্রমটা করছি এটা আসলে গায়ে লাগছে না, কারণ বন্যা ক্ষতিগ্রস্ত মানুষরা এর থেকে বেশি কষ্ট পাচ্ছে। না, কষ্ট পাচ্ছে, তাদের জন্য আমি কাজ করছি। আমাদের অনেকে যারা টাকা জমায় তারা আমাদের টাকা জমানোর টাকা থেকে আমরা কিছু দিয়েছি। সকলে যে একসাথে মিলে কাজ করতেছে, এই দুর্যোগে আমরা ইনশাল্লাহ কাটিয়ে উঠব এবং পরবর্তীতে যে কোনো দুর্যোগে বা যে কোনো প্রয়োজনে বাংলাদেশের সকল সমস্যার সমাধানের জন্য ছাত্র জনতা সবসময় একসাথে কাজ করে যাবে। ত্রাণ সংগ্রহের বুথে দায়িত্ব পালনরতরা বলছেন এখন আর কাপড়ের প্রয়োজন নেই। শুকনো খাবারের পাশাপাশি চাল, ডাল ও আলু সহ রান্নার সামগ্রী নিয়ে আসার আহ্বান তাদের। যেহেতু পানি আস্তে আস্তে নেমে যাইতেছে সেহেতু ভারী খাদ্যটার একটা সম্ভাবনা বেশি দেখা দিচ্ছে। আর দ্বিতীয়ত যে পুনর্বাসনের জন্য যে যে জিনিসগুলো দরকার সেগুলো রাখতেছে। প্রথমে আমরা পাঠাই হচ্ছে ডিসি অফিসে। ডিসি অফিস থেকে ইউনো এবং অন্যান্য যারা কর্মকর্তা আছেন এবং রেস্কিউ টিম আছেন, ফায়ার সার্ভিস আছেন, নৌবাহিনী আছেন, সেনাবাহিনী আছেন, তারা সকলে মিলে কাজগুলো করতেছেন। বন্যার পরেও পুনর্বাসন কার্যক্রম চালু রাখার কথা জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। বন্যার্তদের সহায়তায় সুন্নাহ ফাউন্ডেশনের ত্রাণ তহবিলের জমা হওয়া টাকার পরিমাণ 100 কোটি ছাড়িয়েছে। বিকেলে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের এই কথা জানান ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহ। এ সময় তিনি আরও জানান, প্রায় 17 কোটি টাকার ত্রাণ সামগ্রী এর মধ্যে কিনেছে সুন্নাহ ফাউন্ডেশন। আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহে সাধারণ মানুষের আস্থায় আমাদের ত্রাণ তহবিলের টাকা 100 কোটি ছাড়িয়েছে। যে বন্যার পানি শুকিয়ে গেলেই কিন্তু মানুষের কষ্ট শেষ হওয়া নয়, বরং অনেক কষ্ট তখন শুরু হয় নতুন করে। বিশেষ করে যারা ছোট ছোট ব্যবসার উপরে ডিপেন্ডেন্ট ছিল সেগুলো শেষ হয়ে গেছে, তারা নতুন করে দাঁড়াতে আরও সময় লাগবে। তারা যেন দাঁড়াতে পারে এবং 15 দিন 20 দিন যাতে অ্যাটলিস্ট তারা আরও চলতে পারে, সেজন্য আমরা 1 লক্ষ পরিবারকে 25 কেজির করে চাউলের বস্তা দেব। ছাত্র জনতার আন্দোলনের মুখে ভেঙে দেয়া দ্বাদশ সংসদের বিদায়ী সদস্যদের শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা অন্তত 52টি গাড়ি আটকে দিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। অবশ্য জুলাই মাসেই উত্তপ্ত পরিস্থিতি আঁচ করতে পেরে সাকিব আল হাসান, ফেরদৌস সহ 7 সাবেক এমপি তাদের গাড়ি ছাড়িয়ে নিয়েছিলেন। সাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
চট্টগ্রাম বন্দরের কারশেডে সারিবদ্ধভাবে রাখা প্রতিটি গাড়ির শুল্ক সহ বাজার মূল্য অন্তত 10 থেকে 12 কোটি টাকা। কিন্তু শুল্কমুক্ত সুবিধা পেতেই এসব গাড়ি আমদানি করেছিলেন দ্বাদশ সংসদের সদস্যরা। অর্থাৎ শুল্ক না দিয়ে নামমাত্র মূল্যে আমদানি করে গাড়ির মালিক হওয়ার সুযোগ ছিল তাদের। তবে ছাত্র জনতার আন্দোলনের মুখে সংসদ সদস্য পদ চলে যাওয়ায় এসব গাড়ি আর ছাড় করছে না কাস্টমস কর্তৃপক্ষ। ছাত্র আন্দোলনের পরিস্থিতি আজ করতে পেরে গত জুলাই মাসে ক্রিকেটার সাকিব আল হাসান, অভিনেতা ফেরদৌস এবং ব্যারিস্টার সুমন সহ তৎকালীন 7 সংসদ সদস্য চট্টগ্রাম থেকে তাদের গাড়ি ছাড় করে নেন। এতে 75 কোটি টাকার বেশি রাজস্ব হারিয়েছে সরকার। সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরি এবং মুজিবুর রহমান মঞ্জু সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করলেও গাড়ি খালাস নিতে পারেনি। এছাড়া অনুপম শাহজাহান জয় এবং এবিএম আনিসুজ্জামান নামে আরও 2 সাবেক এমপি গাড়ি ছাড় করাতে নথিপত্র জমা দিয়েছিলেন। এই 4টি গাড়িও এখন কাস্টমসের জিম্মায়। যেহেতু সংসদটা আমাদের ভেঙে গিয়েছে, এই বিষয়ে শুল্কমুক্ত সুবিধা তারা পাবেন কিনা সে বিষয়ে সদয় দিক নির্দেশনার জন্য আমরা জাতীয় রাজস্ব বোর্ডে একটি পত্র প্রেরণ করেছি চিটাগাং কাস্টম হাউস থেকে। সেই পত্রের আলোকে জবাব পাওয়ার পরে জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী আমরা পরবর্তী কার্যক্রম গ্রহণ করব। শুল্কমুক্ত সুবিধায় আনা মার্সিডিজ বেঞ্জ, রেঞ্জ রোভার এবং বিএমডব্লিউর মতো মূল্যবান গাড়ি আপাতত বন্দরের বিভিন্ন শেডে রাখা হয়েছে। এক্ষেত্রে জটিলতা এড়াতে 30 দিন পেরিয়ে গেলে নিয়ম মেনে নিলামে বিক্রির জন্য চট্টগ্রাম কাস্টম হাউসের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। নিয়ম অনুযায়ী কাস্টমস কর্তৃক ডিউটি পেমেন্ট করার পরে আমরা এটা ডেলিভারির কার্যক্রমটা প্রসেস করি, পোর্ট চার্জটা নেই এবং আমরা ডেলিভারি দিয়ে থাকি। আর কেউ যদি ডেলিভারি নেওয়ার জন্য না আসে তাহলে আমরা 30 দিন পরে ইউজুয়ালি আমরা অকশন হ্যান্ডওভার করে দিই বাই পেপার। এর আগে পর্যটন সুবিধায় আনা 100 কোটি টাকা মূল্যের 108টি গাড়ি বারবার নিলাম আহ্বান করেও বিক্রি করতে পারেনি চট্টগ্রাম কাস্টম হাউস। স্ক্র্যাপ হিসেবেও এখন এসব গাড়ি কেউ কিনছে না। তাই শুল্কমুক্ত অবস্থায় সংসদ সদস্যদের আনা গাড়ি নিলামে বিক্রির চেষ্টা না করে সরকারের জিম্মে নেওয়ার কথা বলছেন এই ব্যবসায়ী। অতি দ্রুত এটা সরকারি কোনো সংস্থাকে হ্যান্ডওভার করে ওদের টাকাগুলো ওদেরকে ফেরত দিয়ে গাড়িগুলো রাষ্ট্রীয় সম্পদ হিসেবে ব্যবহার করা যেতে পারে। কোনো অবস্থাতেই অকশনে যাতে গাড়িগুলো না যায়। এই গাড়ি অকশনে গেলে আলটিমেটলি এই গাড়ি কোনোদিন ছাড় পাবে না। কাস্টমসের জিম্মায় থাকা এসব গাড়ি স্বাভাবিক নিয়মে সর্বনিম্ন শুল্ক হার 8 থেকে শুরু করে সর্বোচ্চ 10 কোটি টাকা পর্যন্ত। অথচ এই টাকা পরিশোধ না করে গাড়ির মালিক হওয়ার সুবিধা পেয়ে আসছিলেন আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্যরা। আমদানি করা এ ধরনের গাড়ি নিয়ম বহির্ভূতভাবে অন্যজনের কাছে বিক্রির অভিযোগও অনেক সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে। 8 কোটি টাকা মূল্যের গাড়ি মাত্র 4 লাখ টাকা শুল্ক পরিশোধ করে ছাড় করে নিয়ে গেছেন একজন সংসদ সদস্য। সাম্প্রতিক সময়ের ঘটনা এটি। এ ধরনের অসংখ্য সংসদ সদস্য মহামূল্যবান গাড়ি এনে ফেলে রেখেছে চট্টগ্রাম বন্দরের কারশেডে, কিন্তু এখন তাদের এমপি পদ নেই। তবে এই গাড়ির ভবিষ্যৎ কী হবে তা নির্ধারণ করবে জাতীয় রাজস্ব বোর্ড। চট্টগ্রাম বন্দরের কারশেড থেকে কমলদারীদের পাওনা পরিশোধ করতে এসআলম গ্রুপের সম্পদ বিক্রির পাশাপাশি বিদেশে পাচার করা অর্থ ফেরত আনার উদ্যোগ নিতে হবে, এমন পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। তাদের মতে অর্থ লোপাটকারীরা তাদের সম্পদ মূল্য অতিমূল্যায়িত করে দেখায়, তাই সম্পদ বিক্রি করে ঋণ পরিশোধ করা সম্ভব হবে না। এসআলম গ্রুপের সম্পদ যদি কেউ না কিনে আমাদের ডিপোজিটরদের টাকা ফেরত দেওয়ার জন্য আমরা ব্যবহার করতে চাই। বক্তব্য পরিষ্কার, এসআলম গ্রুপের সম্পদ উদ্ধার করে তা আমানতকারীদের পাওনা পরিশোধ করতে চান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আইনগত প্রসেস ফলো করতে হবে। কিন্তু প্রশ্ন উঠেছে, এসআলম গ্রুপের যে সম্পদ রয়েছে তা বিক্রি করে কি আমানতকারীদের পাওনা পরিশোধ করা সম্ভব হবে? এসআলম গ্রুপের ওয়েবসাইটে আমদানি ও সরবরাহ, আবাসন ও বস্ত্র খাত, বিদ্যুৎ, জ্বালানি, খাদ্যপণ্যের ব্যবসা সহ 13টি কোম্পানির মোট সম্পদ দেখানো হয়েছে 1,31,665 কোটি টাকার। ব্যাংকসহ আর্থিক খাত ধ্বংসের কারিগর হিসেবে আলোচিত এসআলম গ্রুপের মোট ঋণের সঠিক হিসাব এখনো জানা সম্ভব না হলেও বিভিন্ন গণমাধ্যমে আসা তথ্য বলছে তা 1.5 লাখ কোটি টাকার কম হবে না। এর মধ্যে 2017 সাল থেকে গত জুনের মধ্যে 6টি ব্যাংক থেকে 95,331 কোটি টাকা ঋণ নিয়েছে গ্রুপটি। অর্থনীতিবিদরা বলছেন, শিল্পগোষ্ঠীটি যে সম্পদ মূল্য দেখিয়েছে তা প্রকৃত মূল্যের চেয়ে বেশি দেখানো হয়ে থাকতে পারে। তাই এসআলম গ্রুপের সম্পদ বিক্রি করে মোট ঋণ পরিশোধ করা সম্ভব হবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। যে পরিমাণে তাদের সম্পদের মূল্য দেখানো হয়েছে, তো সেই পরিমাণে হয়তো তাদের সম্পদের যে মূল্য, যেটা বাজার মূল্য, সেটা নাও হতে পারে। একই সঙ্গে বাণিজ্যের আড়ালে গ্রুপটি অর্থ পাচার করেছে কিনা তা খতিয়ে দেখারও পরামর্শ দিচ্ছেন তারা।
এখানে ব্যাংক খাতের সুশাসন প্রতিষ্ঠাটাই সবচেয়ে বড় বিষয়। গ্রাহক ও বিনিয়োগকারীদের মনে আস্থা ফেরাতে এসালম গ্রুপের দাপটে ধ্বংসের মুখে পড়া ব্যাংকগুলোকে শক্তিশালী করতে এরই মধ্যে পর্ষদ পুনর্গঠনের কাজ শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সরকার জামায়াতকে নিষিদ্ধ করে ছাত্র জনতার আন্দোলনকে নস্যাৎ করতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে মিলনায়তনে সুধী সমাবেশে তিনি কথা বলেন। এছাড়া জনগণকে ঐক্যবদ্ধ থেকে যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান জামায়াতের আমির। ছাত্র জনতার অভূতপূর্ব এই আন্দোলনের সময় দিশাহারা হয়ে সরকার জামাত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করে এবং তার সাথে ইসলামী ছাত্র শিবিরকেও নিষিদ্ধ ঘোষণা করে। অসৎ উদ্দেশ্য নিয়েই তারা এটা করেছিল যে এই সময়ে কাজ করলে জামাতে ইসলামী ছাত্র শিবির বিক্ষোভে ফেটে পড়বে আর তারাও তাদের সর্বশক্তি নিয়ে আকাশ পাতাল সব দিক থেকে ঝাঁপিয়ে পড়বে। আন্দোলনের গতিপথ পরিবর্তন হয়ে যাবে, ছাত্র জনতার এই আন্দোলন ব্যর্থতায় পর্যবসিত হবে। জামাত তাদের পাতা ফাঁদে পা দেয়নি। দেশে গুম খুনের ত্রাস সৃষ্টিকারী কোনো সরকার যেন আর ক্ষমতায় না আসে সেদিকে জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম। বিকেলে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের 33তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে শাহবাগ চত্বরে একথা বলেন তিনি। অনুষ্ঠানে বৈষম্যহীন রাষ্ট্র গড়ার আহ্বান জানান দলটির নায়েবে আমির মুফতি সৈয়দ ফজলুল করিম। আমাদের ভুল সিদ্ধান্তের মাধ্যমে আমরা যেন এই সুন্দর দেশটাকে আবার এরকম পরধীনতা এবং খুনি এবং চাঁদাবাজ সন্ত্রাসীদের হাতে আবার যেন আমাদের দেশটাকে তুলে না দেয়। আমাদের বাংলাদেশ সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত বাংলাদেশ। আমাদের বাংলাদেশ হবে বৈষম্যবিরোধী বাংলাদেশ। এখানে ধনী, গরিব, শিক্ষিত, মূর্খ, মুসলমান, হিন্দু, খ্রিস্টান, যে জেলে, দাদি, কামার, মজদুর, যে সমস্ত ব্যক্তি যেখানে যেভাবে শ্রম দেয় না কেন প্রত্যেকের অধিকার প্রাপ্ত হবে বাংলাদেশ। বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ভারত কাজ চালিয়ে যাবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। দিল্লিতে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্যে তিনি কথা বলেন। বাংলাদেশের সাম্প্রতিক পরিবর্তনের কথা উল্লেখ করে জয়শঙ্কর বলেন, যে সরকার ক্ষমতায় রয়েছে তার সঙ্গেই ভারত আলোচনা করবে, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্ব পাবে বলে জানান তিনি। And it is natural that we will deal with the government of the day. But we also have to recognize that there are political changes and the political changes can be disruptive. And clearly here we have to look for mutuality of interest. সরবরাহ বাড়ায় বাজারে কাঁচামরিচের দাম কমলেও বেড়েছে বেগুন, করলা সহ বিভিন্ন সবজির দাম। চড়া মাছের বাজারও 2000-এর নিচে মিলছে না বড় আকারের ইলিশ। তবে অপরিবর্তিত ডিমের দর। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে ফরহাদুর রহমানের রিপোর্ট। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ঊর্ধ্বমুখী সবজির বাজার। সকালে রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায় প্রতি কেজি বেগুন 60 থেকে 70, শসা করলা 60 ও পটল বিক্রি হচ্ছে 40 টাকায়। গত সপ্তাহের তুলনায় অন্তত 40 টাকা কমে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 160 টাকায়। আগে থেকে চড়া মাছের বাজারে নতুন করে ইলিশের দাম বেড়েছে কেজিতে 100 থেকে 150 টাকা। ইলিশের দাম তো ফেসবুকে দেখা যায় যে 800 টাকা কেজি, 900 টাকা কেজি, কিন্তু বাস্তবে আসলে তা না। বাজারে মরিচের আমদানি বেশি তাই মরিচের দাম কম, যদি আমদানি কম হয় তোর মরিচের দাম বাড়তি। বাজারে অনেকটা অপরিবর্তিত ব্রয়লার মুরগি ও ডিমের দাম। ব্রয়লার 160, সোনালী 240 ও প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 155 থেকে 160 টাকায়। ক্রেতারা বলছেন সরকার পরিবর্তনের পর কিছু পণ্যের দাম কমলেও বাজার আবারও অস্থির হতে শুরু করেছে। এতে বেকায়দায় পড়ছেন সাধারণ ভোক্তারা। সবজির দাম বাড়ছে, মাছের দামও বাড়ছে, মোটামুটি সবকিছুর দাম বাড়তে আর কি গত সপ্তাহের তুলনামূলক। খুব কষ্ট হয়েছে,
দাদা ব্যাগ ভরে বাজার করি, ব্যাগ এখন পর্যন্ত খালি বাজার করতে পারি নাই। এদিকে নিত্যপণ্যের দাম ভোক্তার সহনীয় পর্যায়ে রাখতে বাজার তদারকি করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় দাম নিয়ে কারসাজির অভিযোগে জরিমানা করা হয় এক দোকানিকে। অবশ্যই ভাউচার নিতে হবে। প্রথম কথা, যদি আমরা এগুলো ট্রান্সপারেন্ট করতে চাই, ভাউচারটা নিয়ে মূল্য তালিকার সাথে মিলিয়ে দেখতে হবে। তাহলে কিন্তু উনি নিজেই বুঝে যাবে যে ঘটনাটা কি ঘটেছে, এবং তখনই যদি প্রতিবাদ করে ব্যবসায়ীদের মধ্যে কিন্তু একটা ভীতি সৃষ্টি হবে, জবাবদিহিতার জায়গা তৈরি হবে। অসাধু ব্যবসায়ীদের কারসাজি ঠেকাতে ক্রেতাদের সচেতন হওয়ার আহ্বান ভোক্তা অধিকারের এই কর্মকর্তার। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। মালয়েশিয়ায় চলতি বছর সাঁড়াশি অভিযানে বাংলাদেশি সহ বিভিন্ন দেশের 29,000-এর বেশি অবৈধ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। বর্তমানে তাদের ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে। অবৈধদের আশ্রয় দেওয়ার অভিযোগে আটক হয়েছেন 900-র বেশি নিয়োগকর্তা। আতঙ্ক ছড়িয়ে পড়েছে প্রবাসীদের মাঝে। মালয়েশিয়া থেকে আরও জানাচ্ছেন মোহাম্মদ আব্দুল কাদের। মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের ধরতে নিয়মিত চলছে সাঁড়াশি অভিযান। চলতি বছরের জানুয়ারি থেকে দেশটির বিভিন্ন রাজ্যে 11,903টি স্থানে অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে 1 লাখের বেশি অভিবাসীকে তল্লাশি করে বৈধ কাগজপত্র না থাকায় বাংলাদেশি সহ আটক করা হয় 29,030 জনকে। অবৈধভাবে নিয়োগ দেওয়ার অভিযোগে স্থানীয় 900 জন নিয়োগকর্তাকেও গ্রেফতার করা হয়। দেশটিতে বৈধকরণ প্রকল্প আরটিকে 2.0 নামের প্রোগ্রামটি 30 জুন শেষ হলেও কর্মীদের বৈধকরণ প্রক্রিয়া এখনও চলমান রয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে অনেক বাংলাদেশি তাদের নাম নিবন্ধন করলেও কপালে জুটেনি কাঙ্ক্ষিত ভিসা। এই অবস্থায় গ্রেফতার আতঙ্কে রয়েছেন শত শত প্রবাসী। মালয়েশিয়াতে বর্তমানে প্রচুর পরিমাণে ধরপাকড় চলতেছে। আমরা এই দেশের সরকার আমাদের সুযোগ দিছিল, আমরা কাগজপত্রের জন্য অ্যাপ্লিকেশন করছি, বাট আমাদের ভিসা দিচ্ছে না। আমরা খুবই আতঙ্কের ভিতরে আছি। নিবন্ধন করছি, এখনো আমাদের কোনো ভিসা দিচ্ছে না। তা আমাদের বাংলাদেশের অ্যাম্বাসিদের কাছে অনুরোধ, এই ব্যাপারে এই দেশের সরকারের সাথে আবার একটা পদক্ষেপ নেয়। দেশটিতে বর্তমানে নির্মাণ, পরিষেবা এবং কৃষিখাত সহ বিভিন্ন খাতে প্রায় 24 লাখ নিবন্ধিত বিদেশি কর্মী রয়েছেন। এর মধ্যে বিপুল সংখ্যক বাংলাদেশি আছেন। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। গুম হওয়া স্বজনের অপেক্ষায় শত শত পরিবার, নিখোঁজদের সন্ধান চেয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন। জাতিসংঘ কমিটি নিয়েই গুম খুনের তদন্ত করে বিচার দাবি বিএনপির। বন্যার পানি কমায় বেরিয়ে আসছে ক্ষতচিহ্ন। প্রত্যন্ত এলাকায় ত্রাণ সংকট, লক্ষ্মীপুরে নামতে পারছে না পানি। দ্রুত বাঁধ কেটে দেওয়ার দাবি স্থানীয়দের। এবং ঋণ পরিশোধে শুধু এস আলমের সম্পদ বিক্রি করলেই নয়, পাচার হওয়া অর্থ ফেরাতে হবে মত অর্থনীতিবিদদের। মূল্য বেশি দেখানোয় পাওনা নিয়ে শঙ্কা। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়।